আসসালামু আলাইকুম। ঘুরে আসলাম ইতিহাস, ঐতিহ্য ও প্রযুক্তির দেশ চায়না থেকে। আমাকে এয়ারপোর্ট ড্রপ করার জন্য গালি বাসজাত, তাবিয়া, তাবাসসুম এবং তাদের মা সাথে ছিল। গাজীপুরের বনাঞ্চল পার হয়ে, চৌরাস্তা পার হয়ে এয়ারপোর্ট উপস্থিত হলাম। এয়ারপোর্টে ব্যাগ প্যাক করে বোর্ডিং পাসের জন্য এগিয়ে গেলাম এবং সেখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে ওয়েটিং রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এই বিমানে করে আমরা চায়নার উদ্দেশ্যে রওনা করব, চায়না সাউদার্ন এয়ারলাইন্সে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিমানে ওঠার সময় হয়। বাংলাদেশের রানওয়ে থেকে বিমান উড্ডয়নের উদ্দেশ্যে রওনা করে। এবং প্রায় সকালবেলা আমরা বেইজিং এর এয়ারপোর্টে এসে অবতরণ করি। সেখান থেকে ইমিগ্রেশন পাস করে ব্যাগ নেওয়ার জন্য বেল্টের সামনে দাঁড়াই। কিছুক্ষণ পরে আমার ব্যাগটা পাই। ব্যাগের মধ্যে আমার বাংলাদেশের জাতীয় পতাকা এবং ঘুরতে যাচ্ছি ইতিহাস, ঐতিহ্য, প্রযুক্তি ও নিয়মানুবর্তিতার দেশ চীন। এবং আমরা যে 50 জন ছিলাম সবাই মোটামুটি অপরিচিত। তার মধ্যে আব্দুল সামাদ ভাই শরীয়তপুরের, ওনার সাথে আমার পরিচয় হয় এয়ারপোর্টে। এবং সেখান থেকে যে কয়েকদিন চায়নাতে ছিলাম পুরো সময়টাতে ওনার সাথেই কাটিয়েছি। অনেক ভালো মনের মানুষ। পুরো সময়টাতে আপনারা দেখতে পাবেন সামাদ ভাই বিভিন্নভাবে আমার সাথেই ছিল। সবাই বাসের জন্য অপেক্ষা করছি এয়ারপোর্টের বাইরে। এবং নামার পরেই, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই চীনের গাইড ছিল, ডি লং মে সম্ভবত ওর নাম। সে পতাকা নিয়ে আমাদের রিসিভ করার জন্য উপস্থিত হয়। তারপর বাসে উঠে আমরা রওনা করি। কিন্তু কোথায় যাচ্ছি ঠিকানা লেখা ছিল, কিন্তু চিনি না, জানি না। সামাদ ভাই আমার সাথে বসা, খুবই ভালো মনের মানুষ। এয়ারপোর্টের বাহিরে দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। একটি এয়ারক্রাফট দেখা যাচ্ছে। আমাদের দেশে যদি এরকম ভাবে বিমান রাখা হতো সম্ভবত আমরা ঢিল মেরে জানালার গ্লাস ভাঙার চেষ্টা করতাম। সিগন্যাল করেছে, আবার যাত্রা শুরু। আমরা প্রথমেই চীনের মহাপ্রাচীর বা চায়না গ্রেট ওয়াল যেটাকে বলা হয়, গ্রেট ওয়ালের উদ্দেশ্যে আমরা রওনা করি। আর এটা সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রত্যেকটা দর্শনার্থীর কাছে, ভিজিটরের কাছে। তো পুরাতন সভ্যতার প্রাচীর বা
বা কোনো কাজ সহজে দেখা যায় না। আমরা একটা হোটেলে নাস্তা করার জন্য ব্রেক নিই, সেখানে সবাই নামে, নাস্তা সেরে আবার রওনা করি। বলছিলাম যে দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা গ্রেট ওয়াল চায়নার দিকে এগিয়ে যাচ্ছি। বন, নদী, পাহাড়, মেঘলা আকাশ, এগুলো সাথে করে নিয়ে যাচ্ছি আমরা। এই চায়না গ্রেট ওয়ালটা প্রায় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর দিকে নির্মাণ করা হয়। অনেক বংশ এই নির্মাণ কাজে অংশগ্রহণ করে, বিশেষ করে মিং রাজবংশ দ্বারা এটি নির্মাণ কাজ হয়। মঙ্গোলীয়দের আক্রমণ থেকে বাঁচার লক্ষ্যে। এবং এটা এত বড় যে একজন মানুষ হেঁটে তার সময় কুলাবে কিনা পুরাটা দেখার, এটা আমার জানা নেই। আমরা শুধুমাত্র একটা অংশ দেখলাম, কারণ এই চায়না গ্রেট ওয়ালটা 21,196.18 কিলোমিটার লম্বা এবং এই গ্রেট ওয়ালের মধ্যে ওয়াচ টাওয়ার আছে প্রায় 25,000। আমরা যে এলাকাটায় ছিলাম হয়তো 2-3টা বা 5টা-6টা ওয়াচ টাওয়ার বা সর্বোচ্চ 10 থেকে 15টা ওয়াচ টাওয়ার আমরা দেখতে পাচ্ছি, অথচ এখানে এই গ্রেট ওয়ালে ওয়াচ টাওয়ার আছে 25,000। আসসালামু আলাইকুম। আমরা এখন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি চায়না গ্রেট ওয়ালের কাছাকাছি আসি। আমরা চায়না গ্রেট ওয়ালে উঠবো, আপনাদেরকে দেখাবো আমার এই 3 সফরের চায়না গ্রেট ওয়াল পরিদর্শন। ধন্যবাদ। শেষ পর্যন্ত উঠবো, আসেন ভাই। আমরা পুরোটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। অনেক উপরে চলে আসছি আমরা, ওই যে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইখান দিয়ে উঠছি। গ্রেট ওয়াল দর্শনের পর আমরা চলে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। চায়নার বৈচিত্র্যময় খাবার খুবই স্বাস্থ্যসম্মত, যদিও আমাদের অভ্যাসের কারণে আমরা খেতে পারি না। এই যে টেবিলে আমরা প্রায় 10 জন বসে একটা টেবিলে, এই যে ভাত দেখতে পাচ্ছেন, এই ভাত 10 জনের জন্য দেওয়া। ভেজিটেবল আইটেমগুলো বেশি থাকে, আমরা অনেক খাবার আছে চিনি না। এই মাছটা খুব সুস্বাদু, এছাড়া বাকিগুলো স্বাস্থ্যসম্মত, কিন্তু আমাদের রুচিতে খুব একটা ইয়ে হয় না। আমাদের পুরো সফরটাই ছিল খুব দুর্দান্ত এবং নিয়মতান্ত্রিক। তারপরে আমরা আমাদের হোটেলে আসি। তিয়ানজিন সিটিতে ছিল আমাদের এই হোটেল এবং রিসোর্ট। অনেক বড় রিসোর্টটি, অনেক বড়। এই বাসটি আমাদের, এই বাসে করে আমরা 5 দিন সফর করেছি চায়নার বিভিন্ন অঞ্চলে। এই হোটেলটার পরিবেশটাও খুব সুন্দর। পরের দিন আমরা চলে যাই একটি ইনডোর স্টেডিয়ামে। সেখানে একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আমরা যে কোম্পানির পক্ষ থেকে ইনভাইটেশন পেয়েছিলাম, সেই কোম্পানির আয়োজনে একটি অনুষ্ঠানে যাই। বিশাল হল, প্রায় 30,000 লোকের আয়োজন ছিল।
একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। পৃথিবীর 42টা দেশ থেকে মানুষ একত্রিত হয়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন রঙের বর্ণের মানুষ একাকার হয়ে যায় এখানে। সবাই সবাইকে দেখে আনন্দিত হয়, পরিচিত হয়, কথা বলার চেষ্টা করে। তো এই প্রোগ্রামে আমরা প্রায় 4 ঘন্টা যাবত বিভিন্ন কোম্পানির যারা বড় বড় কর্মকর্তা আছে তারা বক্তব্য রাখেন। অবশ্য বক্তব্য রাখেন চায়না ভাষায়। এই যে দেখেন আমার নামটা পর্যন্ত লেখা আছে এই চেয়ারে, এবং প্রত্যেকটা দর্শনার্থীর নির্দিষ্ট আসন দেওয়া ছিল, এটা আমাকে মুগ্ধ করেছে, এবং নাম সহ লেখা। যে প্যাকেটটি দেখতে পেয়েছেন সেই প্যাকেটে দুপুরের খাবার বা কিছু হালকা নাস্তা ছিল, পানি ছিল। আয়োজনটা চমৎকার ছিল এক কথায়। প্রোগ্রাম শেষ করে আমরা আবার হোটেলে দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা পরের দিন একটা পার্কে যাই, চায়নার একটা পার্ক। আসলে সবকিছু মানে পুরো দেশটাই মনে হয় পার্কের মতো, গোছানো, পরিচ্ছন্ন, পরিষ্কার। সামাদ ভাই আমার সাথেই ছিল প্রায় সময়। এটা একটা সরকারি পার্ক, পরিবেশটা একটু দেখবেন কত সুন্দর। একটা গাছের পাতা পর্যন্ত নেই, এত পরিষ্কার। রাস্তার দুই পাশের দৃশ্য খুবই মনোরম, খুবই চমৎকার ছিল। বাসের মধ্যেও আমরা খুব খুশ মেজাজে বসা ছিলাম। এরপরে আমরা চলে যাই নৌকা ভ্রমণে, যেটা পুরা চায়না সফরের মধ্যে সবচেয়ে চমকপ্রদ, রিল্যাক্সিং ছিল, খুবই আনন্দদায়ক ছিল। এবং এই বোট ঘাটে যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, পরিবেশ বান্ধব। ওই বোটগুলো আমাদেরকে নিয়ে ঘোরাবে। এই সমস্ত আয়োজন ফুহে কোম্পানি আমাদের জন্য করেছিল। যে বোটের ড্রাইভার সবাইকে হ্যালো বলছে। আসলে ওই দেশের মানুষ, ওরা ইংরেজি বোঝে না, তাদের সাথে কমিউনিকেশন শুধু ইশারায় করা লাগে, একজন বোবা মানুষের মতো। আমরা যাচ্ছি, পুরো ভ্রমণের এটা ছিল অত্যন্ত আনন্দদায়ক। এবং এই জলাশয়ের মধ্যেও নিরাপত্তার জন্য প্রশাসন সিসি ক্যামেরা দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে এক ধরনের পাখি বা হাঁস জাতীয় পাখি, যারা মাছ ধরে তার মালিকের জন্য। আমরা একটু পর দেখাবো এই পাখিগুলো কিভাবে মাছ ধরে।
আমাদের এই ভ্রমণে কয়েকজন বয়স্ক মানুষ ছিলেন। এই যে সিসি ক্যামেরা, কয়েকজন বয়স্ক মানুষ ছিলেন। এর মধ্যে একজন ছিলেন মুক্তিযোদ্ধা, তার বয়সটা কেমন আন্দাজ করতেই পারেন। তো ওনাদেরকে দেখে আমরা খুব আগ্রহী হই যে এই বয়সেও ওনারা সফর করছেন। ভাসমান কিছু ঘাট তৈরি করা হয়েছে, সেখানে এই বোটগুলো স্টে করে এবং দর্শনার্থীরা কিছুক্ষণ সেখানে অবস্থান করে তারপরে আবার ফিরে আসে। এরকম কয়েকটা ঘাটে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে লোকজন ফটোশুট করে তারপর আবার চলে আসে। ফিরে আসছি আমরা নৌকা ভ্রমণের শেষ পর্যায়ে। যে পাখিগুলো যাওয়ার সময় দেখিয়েছিলাম, এই পাখিগুলো এখন আমাদের বোটের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জানি না কোথায় যাবে। পরবর্তীতে গিয়ে দেখলাম আমরা যেখানে নেমেছি সেখানেই উনি দাঁড়ানো। নামার পরে আমরা এগিয়ে যাচ্ছি ওই পাখিগুলো কাছ থেকে দেখার জন্য, এবং আমাদের যে গার্ড ছিল ডে লং মে, উনি এই পাখিগুলো সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এই পাখিগুলো দিয়ে কি করে, কি কাজ, এই সম্পর্কে আমাদেরকে উনি বিস্তারিত বুঝিয়ে দেন। So this big bird we call the fish eagle. Okay, normally help the people to fishing. To fishing, okay? But now, okay, the eagle have been training. That's why have performance for us, okay? You got me right? Okay, just this eagle to help the local people fishing. আমাদের গাইড আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে যে পাখিগুলোর মালিক মাছ ধরে, পাখিগুলোর মালিকের জন্য মাছ ধরে নদী থেকে নিয়ে আসে। তারপর আমরা দুপুরে লাঞ্চের জন্য একটি রেস্টুরেন্টে যাই, যেটা ওই বোট ঘাটের কাছেই। প্রত্যেকটা রেস্টুরেন্টই এক একটা পার্কের মতো বা রিসোর্টের মতো, এটা আমি হয়তো কয়েকবার বলেছি। খুবই চমৎকার দৃশ্য এবং তাদের খাবার পরিবেশনগুলো সুন্দর। তবে এটা ঠিক, আমরা বাংলাদেশি যারা আছি আমাদের সবগুলো হয়তো রুচিসম্মত হয় না, তবে আমি আবারও বলছি খাবারগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত। এবং গাইড আমাদেরকে বারবার এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমাদেরকে যে খাবার প্রোভাইড করা হচ্ছে, দেওয়া হচ্ছে, এই খাবারগুলো হালাল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি না যে আসলে সম্পূর্ণ হালাল কিনা। আমরা চেষ্টা করেছি সবজি বা আটা ময়দা দিয়ে যে জিনিসগুলো তৈরি সেগুলো বেশি খাওয়ার, মাছগুলো খাওয়ার। এরপর সেখান থেকে আমাদেরকে আরেকটি পার্টি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় এই রিসোর্টে। আমার পেছনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি রিসোর্ট। সেখানে সকলেই একটা জায়গা আছে, সেখানে সকলেই স্বাক্ষর করে। আমিও চেষ্টা করেছি আমার স্বাক্ষরটা সেখানে করার। যেখানে আমরা স্বাক্ষর করছি সবাই সবার স্বাক্ষর করে রেখে আসে।
স্বাক্ষরটা থাকবে নাকি মুছে ফেলবে সেটা জানি না, সবার দেখাদেখি করলাম। কিছুক্ষণ পর আমি আবার দেখতে আসলাম যে আমাদের স্বাক্ষরগুলো আছে কিনা, এবং দেখতে পেলাম যে আগের মতো ভিড় নেই, স্বাক্ষরগুলো আছে। এবং আমার স্বাক্ষরটা দেখানোর চেষ্টা করছি, এই যে এটা হচ্ছে আমার স্বাক্ষর। এখানে আমাদের ডিনারের ব্যবস্থা ছিল, এটাকে তারা তাদের ভাষায় গালা ডিনার বলে। প্রত্যেকটা হোটেলের ভিতরেই মঞ্চ থাকে। প্রত্যেকটা রেস্টুরেন্টই মনে হচ্ছে যেন এক একটা রিসোর্ট বা পার্কের মতো। চায়না ভ্রমণটার অভিজ্ঞতা আসলে অন্যরকম। চায়না ভ্রমণে যারা আসবেন অবশ্যই দুইটা কাজ করে আসতে হবে। চাইনিজ ভাষা যদি কিছু শিখে আসতে পারেন, যেটা আমাদের জন্য অনেক কষ্টকর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি ওইটা সহজ, টাকা নিয়ে আসা, ইয়ন অথবা কোনো ডলার নিয়ে আসা। বাংলা টাকা এখানে ভাঙানো যায় না, কোনো এক্সচেঞ্জ হয় না, এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই ইয়ন, চায়নার যে টাকা বা মুদ্রার নাম হচ্ছে ইয়ন, ইয়ন নিয়ে আসতে হবে আপনাকে। চায়না সফর আপনারাও করেন, অনেক পুরাতন সভ্যতার একটি দেশ, অনেক ভদ্র মানুষ, তারা সুন্দরভাবে আপ্যায়ন করে এবং খুব খুশি মনে আন্তরিকভাবে তারা কথা বলে সবার সাথে। ওই যে আমাদের গাড়ি, ওই গাড়িতে আমরা উঠে এখন হোটেলে চলে যাব। আগামীকাল আমাদের ফ্লাইট। আমরা একটি শপিং মলে গিয়েছিলাম। দেখেন এই শপিং মলে যে ফলগুলো খুবই টাটকা এবং নির্ভেজাল। খাবারের ক্ষেত্রে ভেজাল দেওয়ার কোনো সুযোগ নেই। তিয়ানজিন সিটির শেষ ডিনারটা আমরা এখানেই করি। এই রেস্টুরেন্টটাও অত্যন্ত চমৎকার, সাজানো গোছানো, পরিবেশ বান্ধব। চমৎকার একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। পাথরের কাজগুলো খুবই সুন্দর, এটি পাথর দিয়ে করা পুরোটা। পরের দিন আমরা চলে আসি বেইজিং শহরে। শহরের পাশে একটা রিসোর্টে উঠি। যেহেতু আমাদের পরের দিন ফ্লাইট, এজন্য আমাদের এখানে চলে আসতে হয় আগে ভাগে। একদিন আগে আমাদেরকে নিয়ে আসে এবং চমৎকার একটি 5 স্টার হোটেলে আমাদেরকে রাখা হয়। এবং আপনাদেরকে আবারও বলছি যে এই সমস্ত আয়োজন আমাদেরকে ফুহে কোম্পানির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। স্মার্ট কার্ড দিয়ে রুম আনলক করছি।
এই খুলে গেল। এবং এখানে কার্ডটা রাখলে বিদ্যুৎ চলে আসবে। আমাদের রুম নাম্বার ছিল 6116। চমৎকার গোছানো সুন্দর রুম। পরের দিন সকালে আমরা বেজিং এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টের বোর্ডিং ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসি ভিতরে। রানওয়েতে বিভিন্ন বিমান দাঁড়ানো আছে। আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। এয়ারপোর্টের ভিতরেই চমৎকার একটি দৃশ্য। সেটা হচ্ছে চায়নাদের গ্রামীণ পরিবেশের বাড়িগুলো কেমন হয়, এরকম একটা দৃশ্য তারা করে রেখেছে দর্শনার্থীদের জন্য, যাত্রীদের জন্য। এখানে লম্বা সময় অপেক্ষা করতেও বোরিং হওয়ার কথা না। 5 দিনের সফর শেষে আমরা বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছি। অথচ বাংলাদেশ পুলিশ মনে করে আমরা বিদেশ গেলে মনে হয় আর আসবো না। হেনস্থা করে, ঝামেলা করে। এটা সবসময় এই পরিবেশটা কবে ঠিক হবে আল্লাহ ভালো জানে। এই হচ্ছে সেই দৃশ্যটা, চায়না একটা গ্রামের দৃশ্য তারা এয়ারপোর্টের ভিতরে ঠিক মাঝখানে করে রেখেছে, যেন সাধারণ মানুষ, ভিজিটর, পর্যটক যারা আছে সবাই দেখতে পারে। বিশেষ করে এয়ারপোর্টের ভিতরে যারা ঢুকবে তারা যেন সুন্দর একটি সময় এখানে পাস করতে পারে। অত্যন্ত চমৎকার মনোরম দৃশ্য। আমরা বিমানের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে যে বিমানে উঠব, সেই বিমানটি ফ্লাইটের সময় কাছাকাছি আমরা বিমানে ওঠার জন্য হেঁটে যাচ্ছি। বিমান ছাড়ার পর চায়নার আকাশে আমাদের বিমান উঠছে। জানালা দিয়ে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। প্রায় 5 ঘন্টা সফরের পর আমরা ঢাকার আকাশে চলে আসছি। নিচে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, লাইটিং দেখা যাচ্ছে। এটা ঢাকার দৃশ্য। এই দৃশ্যটা দেখলে মনটা ভরে যায়। এই বাংলাদেশে আমরা চলে আসছি প্রায়। দেখতে দেখতে লাইটিং গুলো কাছে চলে আসছে, বাড়িঘরগুলো, গাছপালাগুলো যত এগোচ্ছি তত কাছে আসছে। এবং এক পর্যায়ে ছোট একটি ঝাঁকুনি দিয়ে বিমান মাটি স্পর্শ করে। বিমান থেকে নেমে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাই। ইমিগ্রেশন শেষ করে অনেকের সাথে ফোনে কথা বলছিলাম এবং ব্যাগের জন্য অপেক্ষা করছি।
দেখতে পাচ্ছি আমার কাঙ্ক্ষিত লাগেজটা চলে আসছে, ওই দেখা যায়। আমার ব্যাগটা আমি ভিন্নভাবে একটু মার্কিং করার চেষ্টা করেছি যেন দূর থেকে চেনা যায়। যারা ট্রাভেল করবেন চেষ্টা করবেন এইভাবে ব্যাগটাকে আলাদা একটু চিহ্ন দেওয়া, যাতে দূর থেকে আপনি সহজে চিনতে পারেন। তারপরে এয়ারপোর্ট থেকে বের হই। মুফতি মুহিবুল্লাহ আব্দুর রহমান ফয়েজি রিসিভ করার জন্য এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল। সেখান থেকে আমরা মাওনার উদ্দেশ্যে রওনা করি। রাত তখন প্রায় 10টা বাজে। এবং মাওনা ফ্লাইওভার পার হয়ে মাওনা বাজার রোডে ঢুকি। অনেকদিন পর দেশের মাটিতে যদিও 4-5 দিন, তারপরে মনে হচ্ছে অনেকদিন পর আসছি। মাদ্রাসার সাইনবোর্ডটা দেখে ভালো লাগলো। রশিকাপুর থেকে আমরা ঢুকে গেলাম মাদ্রাসার দিকে এবং মাদ্রাসায় আমাদের সুজন ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন। এই হচ্ছে আমাদের মাদ্রাসা, মাওনা ইসলামিক একাডেমি। সুজন ভাই এগিয়ে যাচ্ছে রিসিভ করার জন্য। তো দর্শক, এভাবেই শেষ হলো আমার চীনের সংক্ষিপ্ত সফর। আবার যদি কোনো দেশে যাই তখন ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।